তো আমরা অবশেষে পৌঁছে গেলাম মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে আমরা টিকিট নেব। মানে এইখানে দেশি পর্যটকদের জন্য 20 টাকা করে টিকিট, দুইজনে হচ্ছে আমরা 40 টাকা, বাইক রাখার জন্য 30 টাকা টাকা কিছু নিছে। তো এই হচ্ছে গিয়া গেট। এখানে বাইক ঢুকাইতে গেলে হিসাব কিতাব করে ঢুকাইতে হয়, যেহেতু ছোট গেটটা সবসময় খোলা থাকে। আর এটা হচ্ছে পার্কিং এর জায়গা। এই হচ্ছে বাড়ির পাশের পুকুর পাড় কবির। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ, অনেক বড় বড় সাইজের মাছ। এগুলা কিন্তু অনেক বড়, বড় বড় সাইজের মাছ। চারিপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে মাছগুলো। আমরা একটু সামনের দিকে যাব। এই আম গাছগুলো কিন্তু অনেক আগের, বহু আগের এই আম গাছগুলো। আর এগুলো মূলত কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবির পৈতৃক কাচারি ভবন। পুকুর পাড়ের এই আম গাছগুলো দেখতে আপনার অসাধারণ ভালো লাগবে। আর সবসময় এখানে ঠান্ডা থাকে, প্রচন্ড গরমে আসলেও আপনি একটা প্রশান্তি পাবেন এখানেও। আর এইটা হচ্ছে সেই ঘাট, পুকুর ঘাট। ঘাটটা কিন্তু অনেক আগের, দেখলেই বোঝা যাচ্ছে যে এটা কত আগের। হয়তো এই ঘাটে এক সময় কবি বসেছিলেন, এই পুকুরে সাঁতার কেটেছিলেন, অনেক স্বপ্ন দেখেছিলেন, খেলাধুলা করেছিলেন। এটা হচ্ছে সেই ঘাট। এটাই হচ্ছে সেই কাছারি ঘর। আমরা কিন্তু অনেকে জানি না যে কাছারি ঘরটা আসলে কি। তো কাছারি ঘর হলো জমিদার বা প্রভাবশালী পরিবারের অফিস বা অফিস ঘর, যেটাই বলুন না কেন, যেখানে যে খাজনা তোলা হইতো, তারপরে জমির হিসাব রাখা হইতো, ন্যায় বিচার বসতো আর কি। এখানে গোমস্তা, নায়েব, লেখক অনেকে থাকতো। এইখানে হচ্ছে বলতে পারেন অফিস, জমিদারদের অফিস হচ্ছে এটা। তো এটার আহ, ভেতরে কিন্তু এখন লাইব্রেরি হিসাবে ইউজ করা হচ্ছে। এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রকাশনা বিক্রয় করা হয়। আর এই যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বসতবাড়ি, অ্যান্ড এটার ভিতরে কিন্তু জাদুঘরও আছে। এটা 2 তলা বিশিষ্ট, এক সাইডে 2 তলা আর আর এক পাশে হচ্ছে 1 তলা। আর এখানে হচ্ছে আপনার কিছু ইয়ে দেওয়া আছে, সাইন দেওয়া আছে, ওয়াশরুম কোন দিকে, জাদুঘর কোন দিকে, এইগুলা বোঝার সুবিধার্থে। তো আমরা জাদুঘরটা একটু শেষের দিকে দেখবো, আগে এদিকটাতে একটু ঘুরে আসি। এদিকটাই কবির চাচার বাড়ি ছিল, এখন হয়তো আছে, আমি অনেক আগে এসেছিলাম একবার। হ্যাঁ, এটা হচ্ছে কবির কাকার বাড়ি। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এখনো কত সুন্দর, এখনো অনেকটা সুন্দর কিন্তু এগুলা, মানে একেবারে দেখার মতো, দেখলেই দেখতে ইচ্ছা করে। আর এটা হচ্ছে একটা কানন, মানে বাগান, ছোট একটা বাগান ছিল এখানে। এখানকার সিঁড়িটা দেখুন, সিঁড়িটা কি সুন্দর ডিজাইন করে করা, সবগুলো একই সিস্টেমের করা, একইভাবে তৈরি করা। এইটা হচ্ছে বাড়ির সামনের বাগান। মাইকেল মধুসূদন দত্তের পরিবার ছিল মূলত এই সাগরদাড়ি অঞ্চলের সম্ভ্রান্ত এবং জমিদার পরিবার। তার পিতা ছিল হচ্ছে রাজনারায়ণ দত্ত, উনি হচ্ছে কলকাতার উকিল ছিলেন। তো বাড়িতে ছিলেন তার চাচারা, এই যে বাড়ি দেখতে পাচ্ছেন তার, ওনারাই মূলত জমিদারি, কাছারি কাছারি এগুলো সব তদারকি করতেন, দেখাশোনা করতেন। তবে জানা যায় ইতিহাস থেকে যে মধুসূদনের বিদ্রোহী স্বভাব ও বিদেশে গিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করার কারণে তার কাকা এবং চাচাদের সাথে সম্পর্কের কিছুটা মানে অবনতি ঘটে, কিছুটা টানাপোড়েনের সৃষ্টি হয় আর কি। এই পাশে হচ্ছে বাগান, পার্ক টাইপের আর কি, যেখানে ফ্যামিলি নিয়ে আপনারা টাইম স্পেন্ড করতে পারেন। পিকনিক কর্নার, এই সাইডটাতে পিকনিক কর্নার, যেখানে রান্না বান্না হতো, এটাই। আর ওই পাশে হচ্ছে একটা এক্সট্রা পুকুর আছে। এইখানটার পরিবেশটা খুবই সুন্দর। এখানে প্রচুর পরিমাণে লোকজনদেরকে পিকনিকে আসতে দেখা যায়। ওইদিকে আসলে তেমন কোনো কিছু নাই, জাস্ট চারা বাগান টাগান, গাছপালা, ফুল টুল এইগুলা রয়েছে আর কি। তো আমরা এখন দেখার মধ্যে আছে শুধুমাত্র কবির বাড়ির পারিবারিক মন্দির এবং জাদুঘর, আমরা এখন ওইটা একটু দেখবো। তো এইখানে হচ্ছে একটা সুন্দর ছোট মূর্তি আছে। আমরা কপোতাক্ষের ঘাটে যেতে এখানে একটা বড় মূর্তি আছে, ওইটাও দেখবো। এই হচ্ছে জাদুঘরের প্রধান ফটক। এখানে অনেক সুন্দর গাছপালা রয়েছে, ফুল গাছ রয়েছে। কি সুন্দর স্মেল বের হচ্ছে গোলাপ ফুল থেকে, একেবারে টাটকা। প্রত্যেকটা গাছে অসংখ্য পরিমাণে ফুল ফুটেছে দেখেন, বিশেষ করে গোলাপ গাছগুলোতে অনেক ফুল ফুটেছে, অনেক। এটা হচ্ছে ছাদে ওঠার সিঁড়ি, বাট এখানে ওঠা হচ্ছে নিষেধ। এটা হচ্ছে কবির পারিবারিক পূজা মন্দির। মন্দিরের পিলার গুলো দেখেন, তেমন কোনো নকশা পিলারে নাই, বাট পিলার গুলো অসাধারণ সুন্দর। আর উপরে যে দরজাগুলো আছে, এই দরজাগুলোতে খুব সুন্দর নকশা করা।
এখানে পূজা হয় এখন। সামনে পূজা উপলক্ষে যে মূর্তি তৈরি করে রাখা হয়েছে, আর এগুলার নকশা দেখেন, এটা সুন্দর নকশা করা। তো এটা হচ্ছে জাদুঘর, আর এখানে কবির ব্যবহৃত অনেক তৈজসপত্র এবং বাসনপত্র রয়েছে। আনফরচুনেটলি এখানে ভিডিও করা নিষেধ, তারপরেও লুকিয়ে কিছুটা ফুটেজ নেওয়ার চেষ্টা করেছিলাম। মাইকেল মধুসূদন দত্তের বাড়ি হচ্ছে যশোর জেলার মধ্যে দেখার মতো অন্যতম একটা দর্শনীয় স্থান, এবং এখানে আসাও খুবই সহজ। আপনারা যশোর টার্মিনালে আসলে এখান থেকে বাস যোগে চলে আসতে পারবেন কেশবপুর, আর কেশবপুর থেকে সিএনজি যোগে চলে আসতে পারবেন সাগরদাড়ি। যারা বাইকে আসতে চান গুগল ম্যাপ দেখে রিল্যাক্সে চলে আসতে পারেন। এখানে আসার জন্য সব কয়টি রাস্তা খুবই ভালো। তো আমরা এখন আছি হচ্ছে কবির আর একটা কাকার বাড়ির সামনে। এই যে দেখতে পাচ্ছেন কবির কাকার বাড়ি। 19 শতকে করা সেই ভবনগুলো এখনো আছে। এটা কিন্তু খুবই সাংঘাতিক একটা ব্যাপার। আর এই পাশে হচ্ছে বাগান, আম বাগান, আর পেছন দিয়ে হচ্ছে ঘুরে আসতে হবে ওই দিক দিয়ে। তো আমাদের দেখা শেষ, আমরা এখন চলে যাব হচ্ছে কপোতাক্ষের তীরে। তো আমরা এখন আছি হচ্ছে কপোতাক্ষের ঘাটে। বৃষ্টির সিজন ছাড়া কিন্তু এই পানিটা শুকিয়ে যায়। আর এখন হচ্ছে কপোতাক্ষের ভরা যৌবন। এই কপোতাক্ষ নিয়েই মূলত মাইকেল মধুসূদন দত্ত কবিতা লিখেছিলেন, যেখানে উনি এই কপোতাক্ষের শান্ত স্রোতের কথা, দুই পাশে সুন্দর সবুজ গাছের কথা বলেছিলেন, পাখির ডাকের কথা বলেছিলেন। 19 শতকে লেখা সেই কবিতার সাথে আজও কিন্তু এখনো মিল আছে। এখন মূলত নদীতে জোয়ার চলতেছে, যে কারণে শান্ত একটা স্রোত দেখা যাচ্ছে। আর নদীর পাশ দিয়ে অনেক সুন্দর একটা জায়গা করে দেওয়া আছে হাঁটার মতো, যেটা দেখতে পাচ্ছেন যে এটা আসলে কিন্তু অনেক সুন্দর। একেবারে শান্ত স্রোত নদীতে। আর বসার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা যেখানে সেখানে করে দেওয়া আছে। মানে এত সুন্দর একটা পরিবেশ যে এখানে গরমে আসলে 10 মিনিটের মধ্যে একটা সুন্দর প্রশান্তি আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এই হচ্ছে সেই কপোতাক্ষ নদ, দেখছেন, শান্ত, একেবারে শান্ত স্রোত। এই স্রোতে কিন্তু কোনো গর্জন নাই। আর জোয়ার ছিল এখন, খুব সম্ভব ভাটি নামতেছে, পানি আস্তে আস্তে নেমে যাচ্ছে। তো এটা আগে অনেক বড় ছিল, এখন আস্তে আস্তে বন্ধ হয়ে শুধুমাত্র এটুকু আছে। আর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে এই যে ব্লক দিয়ে চারি সাইড খুব সুন্দর করে বেঁধে দিয়েছে, যে কারণে আরো সুন্দর দেখাচ্ছে। ওই পাশটাতে অনেকগুলো নৌকা আছে, আপনারা চাইলে ওইখান থেকে নৌকা নিয়ে বেড়াতে যেতে পারেন। আমি একটা সময় দরদাম করে 100 টাকার বিনিময়ে নৌকাটি ভাড়া নিয়েছিলাম। আর এখন হয়তো কিছুটা বেশি নিতে পারে, তবে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই দরদাম করে নিতে হবে। তো এই হচ্ছে কপোতাক্ষ নদ। আমরা যদি একটু নৌকা নিতে চাই তাহলে কত করে পড়তে পারে, আমরা এখন গিয়ে কথা বলে আপনাদেরকে একটু দেখাবো। মূলত এখানে পরিবার নিয়ে আসার মতো খুব সুন্দর একটি জায়গা, যেখানে আসলেই আপনার মনটা কিছু সময়ের জন্য হলেও একটা প্রশান্তি পেয়ে যাবে। আর এটা দুই পাশ দিয়ে যে গাছগুলো লাগানো আছে এগুলা মূলত বেশিরভাগই ঔষধি গুণ সম্পন্ন বিভিন্ন গাছ। এখানে দেখতে পাচ্ছেন আমলকি গাছ আছে। আর পাশের গাছটা হচ্ছে কি একটা গাছ যেন, এটা ভুলে গেছি, ত্রিফলার মধ্যে হয়তো কোনো একটা ফল। কত ভাড়া কত? কত ভাড়া? 2 জন? আধা ঘন্টা? তো আপনারা যদি উঠলে গরমে মরে যাবে না, সমস্যা তো হয়। আধা ঘন্টা 200? ওইটা কার নৌকা? লোককে? ঠিক আছে, দেখি। এ কাকা, নৌকা কার? কত? 2 জন? কত সময়? 100 টাকা দেবো, হবে? সিরিয়ালের? আচ্ছা আচ্ছা। ওইটা মনে হয় শুধু পারাপারের জন্য, ওই ট্রলার, বড় ট্রলার। তো 200 টাকা হিসেবে একটা নৌকার ভাড়া কিন্তু খুব বেশিও না। তারপরে আমরা যেহেতু 2 জন মানুষ, আমি এখান থেকে বেশ কিছুদিন আগে এসেছিলাম, ওই সময় নিয়েছিল হচ্ছে 100 টাকা। আর এখন হয়তো ওইটা একটু বেড়ে দাঁড়িয়েছে 200 টাকা। পাশে একটা ক্যাফে আছে সুন্দর, কি ক্যাফের নাম কি একটা, শ্বশুর বাড়ি যেন দেখলাম। এখানে একটা দোলনা আছে বসার মতো গাছের সাথে সেট করা। এ হচ্ছে ক্যাফের অবস্থা, শ্বশুর বাড়ি ক্যাফে। যারা বিয়ে শাদী করেন না, এটা মূলত তাদের জন্য। সুন্দর, ভেতরটা কিন্তু সুন্দর, ছোট ছোট ঘর আছে কাপলদের জন্য।
এটা হচ্ছে কপোতাক্ষের সেই চর, যেটুকু সৌন্দর্য ছিল আপনাদেরকে দেখালাম। তো এখন আমরা ব্যাক করব।